মন্ত্রী জনাব নাহিদ ইজাহার খান এই মাত্র অনুষ্ঠানের স্থলে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছি। সুধী মণ্ডলী, আমরা আগে অবগত করেছি আপনাদের ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। তার আগে আমাদের বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা এবং আমাদের বাংলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ নায়েম আলী, তারা ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। আমরা তরুণ লেখক প্রকল্প, যেটি তৃতীয় পর্যায়ে আমরা নবতর পর্যায়ে তরুণ লেখক কর্মসূচি হিসেবে শুরু করতে যাচ্ছি। মাঝখানে অনেকটা পথ আমাদের প্রতিবন্ধকতা ছিল, অনেকটা চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে এই আয়োজন করতে পেরেছি এবং আপনাদের সকলকে যুক্ত করে এই আয়োজনের সূচনা করছি। আমি আমরা শুরুতেই উপস্থাপন করব বাংলা একাডেমি এবং তরুণ লেখক প্রকল্পের যে ধারণাপত্র, সে বিষয়ে আমি অনুরোধ করব বাংলা একাডেমির পরিচালক প্রশাসক ডক্টর কে এম মুজাহিদুল ইসলামকে কথা বলার জন্য। শুভ সময়, সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহাপরিচালক বাংলা একাডেমি, সচিব বাংলা একাডেমি, আমার প্রিয় পরিচালক, উপপরিচালক সহ অন্যান্য স্তরের যারা সহকর্মী রয়েছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা। আমি প্রথমে মাননীয় প্রতিমন্ত্রী যেহেতু এসেছেন আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে, আজকে প্রথম তার আগমন, এই জন্য আজকে যে উদ্দেশ্যে উনি এসেছেন তরুণ লেখক কর্মসূচি, এটা উদ্বোধন করার জন্য, তার আগে আসলে তাকে একটু আমাদের বাংলা একাডেমি সম্পর্কে যদি আমরা না জানাতে পারি, তাহলে তরুণ লেখক প্রকল্প কেন শুরু হতে যাচ্ছে, এর সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না বা কি উদ্দেশ্য, সেটি তার কাছে হয়তো বা অনেকটা ধোঁয়াশা হয়ে থাকতে পারে। বিধায় আমরা প্রথমে বাংলা একাডেমি সম্পর্কে একেবারে খুব শর্ট করে ওনাকে আমি কিছু দিক নির্দেশনা জানাচ্ছি। তবে প্রথমে আমি একটু ওনাকে দৃষ্টি আকর্ষণ করে মনোযোগ আকর্ষণ করে বলছি যে বাংলা একাডেমিতে উনি এসছেন এবং আসার আমাদের আজকে প্রথম তার আগমন আমাদের সাথে একত্রে, এবং তাকে আমরা কর্মসূচিত জানাই। এবং আমি এই প্রসঙ্গে আরেকটু ওনার কাছে আমি সময় চেয়ে নিব, সেটি হচ্ছে বাংলা একাডেমি এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আসলে সংবিধিবদ্ধ স্বায়ত্ত শাসিত সংস্থা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এমন ভাবে আসতে পেরেছি, আমি বলবো একটি আরেকটু পরিপূরক, যার ফলে বাংলা একাডেমির এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে তাকে যদি সরাসরি আমরা দীর্ঘক্ষণ ধরে যদি বলতে পারতাম, আমাদের মনে হয় এখানে অভিব্যক্তিটা সবচেয়ে ভালো হতো। আশা রাখবো ঈদের পরে উনি ওনার এই ব্যস্ত সময়ের মাঝখানে যদি একটু সময় দেন, তাহলে আমরা বিশ্ব পরিসরে বাংলা একাডেমি সম্পর্কে বলবো। তবে আজকে এই অনুষ্ঠানের শুরুর আগে তাকে আমরা সামান্য কিছু দিক নির্দেশনা দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি বাংলা একাডেমি বাঙালি জাতিসত্ত্বা এবং বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের পথে একটি স্লোগান নিয়ে 1950 সালের 3 ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। আমাদের আপনারা সকলেই জানেন যে আসলে যে কোনো একটা প্রতিষ্ঠানের মিশন, ভিশন, অবজেক্টিভ বা গোল বলে অনেক কিছু কথা থাকে। যদি অভিলেখ বলি, তাহলে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির গবেষণা, প্রকাশনা ও অনুবাদের মাধ্যমে উচ্চ বুদ্ধিবৃত্তিক বিদ্যুৎ সমাজ এবং ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতি মনস্ক জাতি গঠনই হচ্ছে এর মূল প্রতিপাদ্য। আমরা বাংলা একাডেমি আইন পেয়েছি 2013 সালে, এবং সেই অনুযায়ী এখানে 8টি বিভাগ রয়েছে। আমি মাননীয় প্রতিমন্ত্রীর অবগতির জন্যই বলছি যে বাংলা একাডেমি 1955 সালে গঠিত হওয়ার পরে আসলে এখানে মূল যে কারণটি ছিল সেটা হচ্ছে বাংলা একাডেমি, বাংলা উন্নয়ন বোর্ড এবং বাংলা একাডেমি প্রেস।
তিনটি প্রতিষ্ঠান একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু আসলে আমরা এখনকার বাংলা একাডেমি পেয়েছি। সেই অনুযায়ী 1955 সালে যখন এটি তৈরি হলো তখন থেকে বিভিন্ন নীতিমালা অথবা বিধিমালা যেটি বলি না কেন সেভাবে কিন্তু আমরা আসলে আমাদের নিয়োগ এবং অন্যান্য পদ্ধতি যুক্তগুলো ছিল এবং সেখানে 5টি বিভাগ ছিল। সেই 5টি বিভাগকে আমরা পরবর্তীতে আইনের মাধ্যমে কিন্তু আমরা যখন দেখলো যে না বা বিভিন্ন যে প্রয়োজনে সানিসুজ্জামান স্যার রফিক স্যারের মতো লোকরা এখানে ছিলেন, তারা দেখলো যে না বাংলা একাডেমির গুরুত্ব আমাদের বিশেষ করে বাংলা ভাষা এবং বাঙালির যতটুকু প্রয়োজন রয়েছে সেটা আমাদের সমাজ গঠন বিশেষ ক্ষেত্রে অনেক বিস্তৃত হওয়া প্রয়োজন। এই জন্য তারা কিন্তু 8টি বিভাগের এখানে অনুমোদন দিয়েছেন। এছাড়া 3টা গুরুত্বপূর্ণ উপবিভাগ রয়েছে যেটি হচ্ছে বাংলা একাডেমি প্রেস পরিষদ এবং হিসাব রক্ষণ ও বাজেট উপবিভাগ। এরপরে আমি যদি বলি 8টি বিভাগে ছোট্ট করে একেবারে বলতে চাইছি কোন বিভাগ কি ধরনের কাজগুলো করেন। যেমন গবেষণা সংকলন অভিযান এবং বিশ্বকোষ। বাংলা একাডেমিকে প্রথমে যদি আমি একটু বলি যে আসলে আগে এইভাবে ছিল না ভাগ করা, কিন্তু এখন আসলে যখন আমরা 8টা বিভাগ পেলাম তখন দেখা গেল যে 4টি বিভাগে প্রশাসনিক কার্যক্রম রয়েছে এবং 4টি বিভাগে একাডেমিক কার্যক্রম রয়েছে। এই প্রশাসনিক কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রমগুলো এতটাই আপনার সঙ্গে মানে জড়িত যে এটি ছাড়া আসলে আজকে আমরা প্রযুক্তি পড়ে যাচ্ছিলাম, যার ফলে যার প্রেক্ষাপটে আমাদের মনে হয়েছে কাজগুলোকে ভাগ করে নেওয়া উচিত। এবং আপনারা ভালো রকমই জানেন যে প্রত্যেকটা বিভাগে কিন্তু আসলে জব ডেসক্রিপশন দেওয়া থাকে। সেই অনুযায়ী প্রাথমিক অবস্থায় গবেষণা সংকলনের মূল কাজ হচ্ছে বাংলা ভাষার যে ব্যাকরণ, এটা আমি বলবো না, এই রিলেটেড যতগুলো রয়েছে অভিধান প্রণয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনাবলীর আমরা প্রকাশ হয়েছি, বাংলাদেশের লোক সংস্কৃতি মালা গ্রন্থ প্রকাশ করেছি 64টি জেলা, বাংলা একাডেমি পত্রিকা আমরা পত্রিকা সেকশন আমরা হয়তো একটু বলবো। এরপরে এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই বিভাগ থেকে কি কি বই বিভিন্ন সময় বের হয়েছে তার কিছু আমাদের প্রচ্ছদ বা বইগুলো নেওয়া হয়েছে। এরপরে এর আরো কিছু কাজ রয়েছে, মূলত এই বিভাগটি আমাদের যথেষ্ট ভূমিকা রাখে বাংলা একাডেমির বাংলা ভাষা এবং সংস্কৃতির উন্নয়নে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে 100টি গ্রন্থ প্রণয়ন এবং প্রকাশ। বাংলা একাডেমি আমি মনে করি যে বিশেষ করে জন্মশতবার্ষিকীতে যদি উল্লেখযোগ্য কোনো কাজ হয়ে থাকে তাহলে বাংলা একাডেমির সবচেয়ে বড় ধরনের কাজ ছিল। সৃষ্টিশীল ও মানসিক গ্রন্থ প্রকাশ, বরেণ্য ব্যক্তিবর্গের রচনাবলী প্রকাশ, নজরুল গবেষণা কেন্দ্র এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গবেষণা কেন্দ্র আমাদের রয়েছে এখানে। সবচেয়ে বড় হলো দুষ্প্রাপ্য তালপাতা পুঁথি এখানে সংরক্ষিত রয়েছে এবং এই বিষয়ে আমরা আমাদের একটি প্রকল্প চলমান, আশা রাখি সেটি বাস্তবায়িত হলে এটি আমরা ডিজিটালাইজ পদ্ধতিতে সংরক্ষণের প্রক্রিয়া অব্যাহত রাখতে পারবো। বিভিন্ন গবেষণা ফান্ড পরিচালনা, যেমন আমরা গবেষণা করতে গেলে বাংলা একাডেমি সরকারের উপরে শুধু যে আমরা নির্ভরশীল হয়ে বলি যে না ফান্ড দেন আমরা সেই অনুযায়ী গবেষণা, তা নয়। বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে, ফেরদৌস খাদিমুল গবেষণা ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক, কাজী শামসুর রহমান স্মৃতি গবেষণা, যার ফলশ্রুতিতে কিন্তু এগুলো অব্যাহত রয়েছে। অনুবাদ পাঠ্যপুস্তক আন্তর্জাতিক সংযোগ বিভাগের মূল কাজ হচ্ছে আসলে অনুবাদ গ্রন্থ প্রকাশ। এখানে একটি কথা না বললেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী যখনই আসেন এবং কোর অফ দ্য হার্টে যদি বলি বিভিন্ন ইনস্টিটিউশনের বাংলা একাডেমি তার মাঝে অন্যতম, এবং উনি এসে কিন্তু যে কথাটা বারবার জিজ্ঞেস করেন আমার অনুবাদের অবস্থা কি, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের বর্তমান যে মহাপরিচালক রয়েছেন তিনি সহ আগে যারা ছিলেন এর প্রতি গুরুত্ব দিয়েছেন। এই বিষয়ে একটি প্রকল্প একেবারে আমরা সন্নিকটে, সেটি হয়তো আরো দেখতে যাবে। বাংলা সাহিত্যকর্ম বিভিন্ন ভাষা অনুবাদ এবং বিদেশি সাহিত্য বাংলায় অনুবাদের বিষয় এখানে রয়েছে। পাঠ্যপুস্তক ও পাঠ্য সহায়ক গ্রন্থ প্রণয়ন প্রকাশ, এটি আমরা পরবর্তীতে আরো ডিটেইলস জানাবো যে আমরা এইটি কিন্তু বাংলা একাডেমির একটি প্রাণ আমি বলবো। সরকারের প্রবন্ধক্রমে আন্তর্জাতিক সংস্থাদের চুক্তি, সমঝোতা স্মারক, স্কলার এক্সচেঞ্জ প্রোগ্রাম, বাংলা একাডেমির জার্নাল প্রকাশ করে এই বিভাগ থেকে, বা বাংলা একাডেমির অনুবাদ পত্রিকা নামে নতুন একটি পত্রিকা সেটি এখান থেকে প্রকাশিত হয়। এরপরে আমরা যেতে যাচ্ছি জনসংযোগ তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ বিভাগ। বাংলা একাডেমি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রতিবেদন গণমাধ্যমে যদি সরবরাহ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একাডেমি সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে এই বিভাগের মূল কাজ, সেটিকে আমরা বিভিন্ন জায়গায় তথ্যগুলিকে সরবরাহ করা, আদান প্রদান করা। বাংলা একাডেমির কর্মকাণ্ড ডিজিটাইজেশন সহ বাংলা একাডেমির বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কিত সংবাদ সম্মেলন, প্রেস রিলিজ, বিশেষ করে মেলার সময় এর গুরুত্বটা বেশি বেড়ে যায়। বাংলা একাডেমির কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সেটি পরিচালনা করা, বিজ্ঞান বিষয় গ্রন্থ প্রণয়ন প্রকাশ, বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা প্রকাশ করে, বাংলা একাডেমি বার্তা যেটি আসলে 3 মাসে বের হতো, বাংলা একাডেমি 3 মাসে কি কাজ করলো এখান থেকে সেটা রিফ্লেকশন হয়। পরবর্তীতে আসছি যে বাংলা একাডেমি ওয়েবসাইট রয়েছে আমাদের এবং অমর একুশে বইমেলার ওয়েবসাইট রয়েছে, যেটা আমরা একটু দেখতে পাচ্ছি এভাবে এটি এই বিভাগের কাজ। বিক্রয় বিপণন এবং পুনর্নতুন বিভাগ, মূল কথা হলো বাংলা একাডেমি যথাযথই করে রাখানো গবেষণাধর্মী বই প্রকাশ করা এবং সেটি বিক্রয় বিপণন এবং অবশ্যই সেটি প্রয়োজন মধ্যে পুনর্মুদ্রণ করার জন্য। বাংলা একাডেমি সহ দেশের বিভিন্ন স্থানে বইয়ের প্রদর্শনী এবং বই মেলায় অংশগ্রহণ করে।
অমর একুশে বইমেলা আয়োজন সবচেয়ে বড় একটি অর্জন। আমি এই প্রসঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর জন্যই বলছি যে বাংলা একাডেমি দীর্ঘদিন পর আমাদের সুযোগ্য যে মহাপরিচালক রয়েছে তার নেতৃত্বে বাংলা একাডেমি সকলে মিলে, যেখানে আমাদের জনসংখ্যা এখনো পর্যন্ত বলবো যে আমাদের যে মানে নিয়োগ প্রক্রিয়াতে এখনো পর্যন্ত নিয়োগ সম্পূর্ণ হয়নি। যেখানে 457 জন আমাদের রয়েছে অর্গানোগ্রাম, সেখানে মাত্র 248 জন নিয়ে আমরা বড় একটা নদী পার হয়েছি। সেটি হচ্ছে বইমেলা আয়োজনের পার। এবং সেক্ষেত্রে আগে যেটি হতো সেটি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এসে এটি করে দিয়ে যেত অনেক অংশ, কিন্তু আমরা এবার নিজেরাই এটি খুব, আমি বলবো যে মোটামুটি সাকসেস ভাবে আমরা এটা শেষ করতে পেরেছি। বিদেশি বই মেলায় আমরা অংশগ্রহণ করি, অভিধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বই পুনর্মুদ্রণ করি এবং বই অনলাইন সেবা প্রদান। এবং এটি সবচেয়ে বড়, এবং সামনে 26 তারিখে আমরা ই কমার্স অথবা ই প্ল্যাটফর্ম যেটাই বলি না এখন, আমরা সেভাবে বই বিক্রির পক্ষে যাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই বিপণন পুনর্মুদ্রণ বিভাগের কাজ। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আব্দুল করিম সাহিত্য বিশারদ সহ বরেণ্য কবি, লেখক ও সাহিত্যিকদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে পালন করা হয়। এই পালনের মধ্য দিয়ে আসলে আমি মনে করি বাংলা সাহিত্যের যারা এরকম প্রতিষ্ঠার গুণীজন রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা শুধু নয়, পরবর্তী প্রজন্মের জন্য যা প্রয়োজন সেখানে এই দিক নির্দেশনাগুলো এখান থেকে চলে আসে। তবে আমরা নতুনত্ব ভাবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন ইনোভেটিভ আইডিয়া, সেই ইনোভেটিভ আইডিয়াতে আমরা এই প্রক্রিয়াটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। নিঃসন্দেহে আপনার সঙ্গে কথা বলে পরবর্তীতে আমাদের মহাপরিচালক সেই কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ জাতীয় দিবসগুলো পালন আমরা অবশ্যই করি। 64 জেলায় জেলা সাহিত্য মেলা আয়োজন, বিভাগীয় সাহিত্য মেলা আয়োজনের সহযোগিতা, আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন। এটি এই বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সবচেয়ে বড়, যেখানে সম্মানের দিক দিয়ে বলা হয় সম্মাননা পুরস্কার এবং ফেলোশিপ পুরস্কার প্রদান করা হয়। এবং এটি আমরা সাধারণত আমাদের যে এজিএম বার্ষিক সাধারণ সভা সেখানে আমরা দিয়ে থাকি। এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দিয়ে থাকি আমরা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠান। বাংলা নববর্ষ উদযাপন নিঃসন্দেহে বাংলা একাডেমির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন ব্যক্তির নামে পুরস্কার রয়েছে। এখানে আমি জানার জন্যই বলছি যে বাংলা একাডেমির নিজস্ব পুরস্কার যেটি সেটি হচ্ছে সাহিত্য পুরস্কার, এর মাঝে আরো কয়েকটি পুরস্কার রয়েছে বাংলা একাডেমি। তবে বিভিন্ন যারা বরেণ্য ব্যক্তিরা রয়েছেন তাদের পরিবাররা যদি বা ইনস্টিটিউট যদি বাংলা একাডেমির মাধ্যমে এই পুরস্কারগুলো ঘোষণা করেছেন, যেখানে আমি অনেকগুলো নাম রয়েছে, কবি জসিমউদ্দিন আছে, মেহের কবি বিজ্ঞান পুরস্কার বিভিন্ন সাইটে এখানে রয়েছে, এবং তাদের মাধ্যমে এই পুরস্কারগুলো কিন্তু আমরা প্রদান করে থাকি। বাংলা একাডেমি এটা পরিচালনা করে। উত্তরাধিকার, ধানসারিকের দেশ পত্রিকা প্রকাশ, উত্তরাধিকার নিঃসন্দেহে একটি জনবহুল এবং বলবো যে গবেষণাধর্মী ভালো একটি পুরস্কার, এবং কিশোর পর্যন্ত হচ্ছে ধানসারিকের দেশ পত্রিকা। এরপরে গ্রন্থাগার বিভাগ, গ্রন্থাগারে প্রায় লক্ষাধিক মূল্যবান গ্রন্থের সমাহার, দুষ্প্রাপ্য বই সংগ্রহ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলা একাডেমি যেটি, সেটি হচ্ছে মুক্তাগাছার জমিদারের দানকৃত গ্রন্থ, বিভিন্ন বরেণ্য ব্যক্তির উপকৃত যে গ্রন্থ সমূহ কর্নার গুলো বাংলা একাডেমিতে রয়েছে। এছাড়া অমর একুশে বইমেলায় যে প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো আসে, প্রকাশিত হয়, সেখান থেকে আমরা যে সংগ্রহ করি এর বইগুলো আমরা এখানে সংগ্রহ করে রেখে দিই। গবেষকদের জন্য পাঠ্যক্রম ব্যবহার, দেশি বিদেশি পত্রিকা সংগ্রহ সংরক্ষণ, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চাহিদা মাফিক সংবাদপত্র পত্রিকা সরবরাহ সবচেয়ে বড় একটি এখানে অংশ। এবং বঙ্গবন্ধু কর্নার আমাদের লাইব্রেরির দ্বিতীয় অংশে রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা লাইব্রেরিতে আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের অবগতির জন্য বলছি, গ্রন্থাগারে এখানে একটি এখন আমাদের প্রকল্প রয়েছে, সেটি চলমান। ফোকলোর জাদুঘর এবং মহাফেজখানা বিভাগ, এটি হচ্ছে বাংলাদেশের ফোকলোর তথা বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্যের গ্রন্থ প্রণয়ন প্রকাশ, যেটি আমি এর আগে দেখিয়েছিলাম যে 64টি জেলার যে আমরা ফোকলোরের বই, আসলে ফোকলোরের এই বিভাগ থেকেই এবং পরবর্তীতে ওই বিভাগের মাধ্যমে এটি করা হয়। ইন্টারন্যাশনাল ফোকলোর সামার স্কুল প্রশিক্ষণ বিগত বেশ কয়েকটি হয়েছে, এখন আপাতত বন্ধ রয়েছে। এই বিষয়ে আমরা পরে বিশদ আলোচনা করবো। বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা প্রকাশ করে ভাষা আন্দোলন, এই বিষয়টা না বললেই নয় যে আমাদের বর্ধমান হাউস যেটি ঘিরে বাংলা একাডেমি অবস্থিত, সেখানে কিন্তু আগে প্রশাসনিক অনেক কাজ হতো, কিন্তু এখন এটিকে আসলে সম্পূর্ণ আমরা জাদুঘরে এবং আমাদের মহাফেজখানা বা আর্কাইভস হিসেবে এটিকে আমরা প্রতিষ্ঠিত করেছি। এখানে চমৎকার 3টি জাদুঘর রয়েছে, ভাষা আন্দোলন, জাতীয় সাহিত্য লেখক এবং লোক ঐতিহ্য জাদুঘর, যেটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে মাঝে। বাংলা একাডেমির সংগ্রহশালা সেখানে রয়েছে, এবং সবগুলোরই যদি আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী সবগুলোর উদ্বোধন করেছিলেন। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রেস। একসময় বাংলা একাডেমি প্রেসে পুরোনো অনেক ধরনের লেটার প্রেস বা বিভিন্ন ধরনের প্রেস ছিল, কিন্তু এখন আমরা একটি প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে নিয়ে
আমরা সিটি মেশিন থেকে অনেক ধরনের নিয়ে এসেছি, এবং আমাদের বাংলা একাডেমি নিজস্ব যে প্রকাশনা সহ আমরা অন্য জায়গা থেকে, বিশেষ করে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় সহ অন্যান্য তার যে অঙ্গসংগঠনগুলো রয়েছে তাদেরও কিন্তু আমরা এই প্রেসের মাধ্যমে কাজ করে থাকি। এরপরে পরিষদ বিভাগ। পরিষদ বিভাগ হচ্ছে বাংলা একাডেমি একটি কাঠামো রয়েছে আমাদের, কিন্তু বাংলা একাডেমি যে একাডেমি ফেলো জীবন সদস্য সদস্য সমন্বয়ে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে কতজন রয়েছে ফেলো, কতজন জীবন সদস্য, এবং সর্বমোট আমরা দেখতে পাচ্ছি 2655 জন রয়েছে। তাদের নিয়ে যে কোনো আমাদের বছরের ডিসেম্বরের শেষ শনিবার এখানে একটা এজিএম হয়, এবং সেখানে কিন্তু আমরা এই পরিষদ বিভাগের সহযোগিতা করে থাকি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেই সময় নান্দনিক পরিবেশে এবং বিশাল, আমি বলবো যে বিশাল সমাহার আমাদের যারা আসে শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, এটি অনুষ্ঠিত হয়ে থাকে। এরপরে যে হিসাব এবং কোনো বাজেট বিভাগ, এখানে আসলে বলার কিছু নেই, এটি প্রাণ। কারণ হচ্ছে যে এই বিভাগের মাধ্যমে যদি আমরা অক্ষর যদি আমরা সংরক্ষণ বা সবকিছু না করতে পারি, তাহলে কিন্তু আসলে বাকি কার্যক্রম করাটা কষ্টকর। অতএব এর জবাবদিহিতা এবং স্বচ্ছতা রাখা অবশ্যই আমাদের প্রয়োজন। আমরা কি কি করি এখানে এক নজরে বলা আছে সবকিছু, যে বাজেট থেকে অডিট থেকে শুরু করে বিভিন্ন যে ব্যাংকের পুরস্কার গুলো রয়েছে আমাদের, সেগুলো আমরা এখান থেকে তহবিলগুলো আমরা পরিচালনা করি। এক নজরে বাংলা একাডেমির 8টি পত্রিকা, এখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা যেটা বলে আসলাম কাটাকে বের করো, সেই জায়গা থেকে যে আমরা বলছি যে 8টি পত্রিকা, একটা সময় মাত্র 2 থেকে 3টা পত্রিকা বের হতো, কিন্তু এখন বাংলা একাডেমিতে 5টির জায়গায় নতুন ভাবে আরো 3টি পত্রিকা যোগ হয়ে এখন 8টি পত্রিকা বের হয়, এবং এগুলো যথেষ্ট, আমি মনে করবো, বাংলা ভাষা উন্নয়নের জন্য ভূমিকা রাখে। প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন এবং পরিকল্পনা বিভাগ, এই বিভাগের যে কার্যক্রম আসলে এটা প্রশাসনিক ভাবে মানব সম্পদ উন্নয়ন, আমি যদি বলি এখনকার দিনে সবচেয়ে বড় একটি সাবজেক্ট হচ্ছে, যে কোনো জায়গায় যদি মানব সম্পদ উন্নয়ন যদি ডেভেলপ না হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে যে রিফ্লেকশন বা মিরর, এটি কিন্তু আসলে সেইভাবে রিফ্লেকশন হয় না। অতএব সেই দৃষ্টিকোণ থেকে এখন চেষ্টা করা হচ্ছে, যেহেতু আমরা একটু বলিয়ে রাখি যে আমরা 55 সালের পর থেকে আমাদের 1978 সালে শুধু একটা অর্ডিন্যান্স ছিল, এবং সেই অর্ডিন্যান্সের পর 1996 সালে আমাদের শুধু খসড়া একটা নীতিমালা ছিল। সেই নীতিমালার আলোকে আমাদের প্রমোশন অথবা আমাদের নিয়োগ হতো, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নীতি দুটো রয়েছে গেজেট। সেই গেজেটের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে একটি হচ্ছে বাংলা একাডেমি আইন, যেটি আসলে 1913 সালে হয়, এবং এই আইনের আলোকেই আমাদের পরবর্তীতে যেটা হলো সেটি হচ্ছে আমাদের প্রবিধান মালা। এই প্রবিধান মালার আলোকে আমরা এখন আমাদের নিয়োগ দীর্ঘদিন পর, যে আপনাকে জানিয়ে রাখা ভালো যে বাংলা একাডেমিতে প্রায় 12-13 বছর কোনো ধরনের প্রমোশন ছিল না, কোনো ধরনের কি বলবো নিয়োগ ছিল না। নিয়োগের ছিল যারা প্রমোশন পাননি, তারপরে বাংলা একাডেমি বাংলা ভাষাকে ভালোবেসে তারা কিন্তু থেকে গেছে, এবং যারা এখানে থেকে গেছেন তারা এখন এমন একটা পর্যায়ে রয়েছে যে তাদের সহকর্মীরা কিন্তু বাইরে অনেক বড় পর্যায়ে রয়েছে, তারপরে কিন্তু তারা এখানে বেরিয়ে গেছেন। এরপরে আমি যদি বলি জনবল প্রশিক্ষণ থেকে শুরু করে, আমরা জানি যে সরকারের সঙ্গে আমাদের এপি একটা চুক্তি রয়েছে, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, বিশেষ করে মন্ত্রণালয়ের সঙ্গে। এটাই আমরা যা যা প্রয়োজন হয় এপি এর মাধ্যমে সেটি আমরা সম্পাদন করে থাকি। আর এইখানে একটু বলে রাখি, সেটি হচ্ছে বাংলা একাডেমির অন্য কোনো প্রতিষ্ঠানটা, এই প্রাতিষ্ঠানিকের আন্ডারে আমরা 2টি প্রকল্প নিয়েছিলাম, মীর মোশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র রাজবাড়িতে এবং বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র রংপুরে। এই দুটোর ব্যবস্থাপনা এবং সেখানে চলে কর্মসূচি প্রকল্প সমূহ। আমরা এখন যেটা সামনে দেখাচ্ছি যে কয়টা সবুজ পাতায় রয়েছে, কয়টি চলমান রয়েছে এবং প্রস্তাবিত কি হতে পারে, সেখানে আমাদের এই পরিকল্পনা যে আমাদের উপবিভাগ রয়েছে তার মাধ্যমে এটা পরিচালিত হয়। আমরা এখানে এপিএ চুক্তি এবং অন্যান্যগুলো দেখতে পাচ্ছি ছোট। এরপরে বাংলা একাডেমি স্টাফ কোয়ার্টার্স উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, এখানে 2টি উত্তরায় রয়েছে, এবং আমাদের 144টি ফ্ল্যাট এখানে রয়েছে, এবং বিভিন্ন বিষয়ে আমি বলবো যে 14 তলায় আমাদের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী এখানে থাকেন। এটা বাংলা একাডেমির একটি বড় অর্জন। এরপরে বাংলা একাডেমির প্রকল্প সময়, এখানে যদি বলি একাডেমিক অবকাঠামোগত এবং স্মৃতি কেন্দ্র ভিত্তিক বাংলা একাডেমি একাডেমি, এখানে আমি কোনো ধরনের আজকে আলোচনায় যাবো না, কারণ এর জন্য বিষয় পরিসরে আসলে আলোচনার প্রয়োজন। তবে আমি বলবো বাংলা একাডেমিতে এখন যে প্রকল্পগুলো চালু রয়েছে প্রত্যেকটি পরিকল্পনা কমিশনে আমাদের সবুজ পাতায় রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা এখন যদি মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহযোগিতা একটু পাই, আমি শিওর যে আমরা খুব অচিরেই এই প্রকল্পগুলো আমরা আরো মুখ দেখতে পারবো। এবং এখানে বিশেষ করে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের কথা না বলতে নয়, এবং অনুবাদের বিষয়, এই 2টি স্পেসিফিক দিক নির্দেশনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। সেই বিষয়টি পরিকল্পনা কমিশন অবহিত, এবং ওখানকার যিনি সিনিয়র সচিব তিনি আমাদের সঙ্গে বিষয়ে আলোচনা করেছেন, মহাপরিচালককে আশ্বাস দিয়েছেন মন্ত্রণালয়ের সহযোগিতায় এটি দ্রুত যদি তার কাছে পাঠানো হয় উনি এটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তীতে বাংলা একাডেমির প্রস্তাবিত কিছু প্রকল্প রয়েছে, সেটি পরবর্তীতে আলোচনায় হয়তো আমরা যাব। এরপরে অর্জন, আমরা বাংলা একাডেমি এতদিন এত কিছু করলো, কি অর্জন করলো? বাংলা একাডেমিতে প্রায় 7,500 বই প্রকাশ করেছে পর্যন্ত,
বাংলা একাডেমির স্বাধীনতা পুরস্কার পেয়েছে 2010 সালে। সোহরাওয়ার্দী উদ্যান সে বইমেলা যে সম্প্রসারণ করেছে, যে বইমেলা সহ আন্তর্জাতিক পরিসরে সবচেয়ে দীর্ঘ যে বইমেলা হয়, সেটি একটি সুনাম এবং অর্জন হয়েছে। বাংলা একাডেমির উদ্যোগে সবচেয়ে বড় আরেকটি কাজ হচ্ছে, অতি সম্প্রতি আমরা রিক্সা পেন্টিং যে ইউনেস্কোতে পেয়েছে, তার আগে বাংলা একাডেমি একইভাবে উদ্যোগ নিয়েছিল জামদানি শাড়ি এবং মঙ্গল শোভাযাত্রা, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এই অর্জনটা বাংলা একাডেমির স্বাধীনতা পুরস্কারের আমাদের যে সার্টিফিকেট সহ অন্যান্য জিনিসগুলো দেখতে পেলাম। একাডেমির সাম্প্রতিক অর্জনে আরো রয়েছে 64 জেলায় মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় জেলা এবং উপজেলা সাহিত্যমেলা আয়োজন। এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল আমি বলবো। এবং সত্যি বলতে আমরা বাংলা একাডেমি সহ মন্ত্রণালয়ের প্রত্যেক সহযোগিতায় চমৎকার ভাবে কিন্তু আমরা শেষ করতে পেরেছি। আব্দুল করিম সাহিত্য বিষয়ক যেটি আমরা এখন কথা বলছি, শামসুর রহমান এবং সৈয়দ ওয়ালিউল্লাহ এই প্রধান সচিবের দপ্তর সহ ডিজি দপ্তরে আমি বলবো বাংলা একাডেমিতে বাইরে থেকে যারা আসেন, আসার পর একটা সুস্থ পরিবেশের জন্য থাকতে পারেন, দেখতে পারেন এবং অনুষ্ঠান করতে পারেন, এর জন্য এগুলোকে উন্নয়ন করা হয়েছে। ভাষা শহীদ মুক্ত মঞ্চ নামে একেবারে ন্যাচারাল পরিবেশে মাটির একটি মঞ্চ, এটি বাংলা একাডেমিতে করা হয়েছে। শেখ মুজিবুর রহমান রচনাবলী প্রথম খণ্ড প্রণয়ন এবং প্রকাশ করা হয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগেই বলেছি 100টি গ্রন্থ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। 3টি অভিযান প্রণয়ন এবং প্রকাশ। দীর্ঘ 1 যুগ পর বাংলা একাডেমির কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি এবং জনবল নিয়োগের কার্যক্রমটা চলমান রয়েছে। জনবল নিয়োগের আপনাকে আমরা জানিয়ে রাখি যে আসলে জনবলের আমাদের রিটেন অংশ শেষ, একটা অংশের আমাদের ভাইবা শেষ, বাকিটা যেহেতু মেলার সময় আমরা আর পাচ্ছিলাম না আসলে দুদিকে সামলাতে, যে এখন হয়তো বা ঈদের পর বাকি অংশটুকু আমাদের অতিরিক্ত শেষ হবে বলে আমরা আশা রাখি। এর পরবর্তীতে একাডেমি শুধু চ্যালেঞ্জ কিছু রয়েছে, এই চ্যালেঞ্জ গুলো আমাদের কাছে মনে হয় যে এগুলো যদি করতে পারি তাহলে আমাদের মনে পরবর্তীতে বাংলা একাডেমি কিছু এগিয়ে যাবে। এখানে আসলে ওইভাবে ডিটেলস আমি কোনো কথাই বলতে চাইছি না, শুধু একটা কথাই আমি বলবো যে এনাম কমিটির অর্গানাইজার অনুযায়ী আমরা যে এখন অ্যাক্ট আমাদের রয়েছে, সেই একটা ও আচ্ছা যাচ্ছে, এইটা একটু আমার মনে হয় স্যার তাহলে পরে আমরা ডিটেলসে আলোচনা করবো। এর পরবর্তীতে অমরের বিশ্ব বইমেলা নিয়ে আমরাও এরপরে যাই। এরপর তরুণ লেখক কর্মসূচি, যেটি নিয়ে আসলে এতক্ষণ যা বললাম যে বিভাগে, তারই আলো দিয়ে তরুণ লেখক কর্মসূচি আজকে এই অনুষ্ঠানে আমি প্রথম থেকে একটু ধারণ দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আজকে যেটা অনুষ্ঠানের আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি, তরুণ লেখক প্রকল্প ফিরে দেখা প্রথম পর্ব যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারবো 1995 সালের 1 জুলাই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষিত হয়। তৎকালীন মহাপরিচালক ছিলেন অধ্যাপক মনসুর মুসা, প্রকল্প পরিচালক ছিলেন বর্তমান মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। তারই হাত ধরে আজকে আমরা তৃতীয় পর্যায়ে যাত্রা আবার শুরু করতে যাব। পরবর্তীতে হচ্ছে কবি নুরুল হুদার পর বিভিন্ন সময় পর্যায়ক্রমে কবি আসাদ চৌধুরী, কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং কবি রফিক আজাদ এই প্রকল্প চালু রেখেছে বা এখানে কাজ করে গেছেন তারা। প্রকল্পের প্রথম পর্বে 5টি ব্যাচে 40 জন করে 200 জন তরুণ লেখক এখানে অংশগ্রহণ করে। প্রথম 4 ব্যাচের মাসিক ভাতা ছিল 3000, প্রশিক্ষণার্থীদের গ্রন্থ প্রকাশ করা হয়েছিল। সবচেয়ে বড় বিষয় হলো অমর বিশ্বের বই মেলায় তাদেরকে স্টল দিয়ে তাদের বই বিক্রি এবং প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। কোর্স শেষে শিক্ষা সফরের যে আয়োজনটা ছিল, পাশাপাশি সেটি নয়, যারা প্রশিক্ষণার্থী ছিল তাদের মাঝ থেকে কবিতা, কথা সাহিত্যের বিভিন্ন বিভাগে সেরা পাণ্ডুলিপির জন্য তরুণ লেখক প্রকল্প পুরস্কার প্রদান করা হয়েছিল। এরপরে তরুণ লেখক প্রশিক্ষণ কোর্স, এটা হচ্ছে দ্বিতীয় পর্বে, এটা শুরু হয়েছিল 10-এ এবং শেষ হয়েছিল 13-তে। তরুণ লেখক এটা হচ্ছে দ্বিতীয় নাম। তখনকার আমাদের নাম লিডার ছিলেন মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রকল্প পরিচালক ছিলেন আরেকজন আব্দুল হাই। সর্বশেষ ব্যাচ ছিল 2013 সালে। এইখানে কোনো বই প্রকাশ করা হয়নি, কারণ এখানে অর্থের অভাব ছিল বা ছিল বিধায় এটি করা সম্ভব হয়নি। আর সর্বপ্রকার এরপরে প্রশিক্ষণের যে বিষয়গুলো ছিল, কেমন তরুণ লেখক কি কারণে প্রয়োজন, এই বিষয়গুলোর উপরে আসলে কাউকে নতুন করে আসলে এখান থেকে লেখক বানানো সম্ভব নয়। যারা লেখেন তাদের অন্তর্গত ছন্দ কিন্তু যা আছে সবকিছু ব্যাকরণ বিধি মেনে এই প্রশিক্ষণগুলো কিন্তু এই বিষয় তাদেরকে দেওয়া হয়। এখন অংশগ্রহণকারী গতবারে যারা তালিকা ছিল অনেকগুলো যারা করে গেছেন বিভিন্ন সময়, তাদের নামগুলো এখানে দেওয়া আছে। এরপর তরুণ লেখকের প্রশিক্ষণ ক্লাস আমরা দেখতে পাচ্ছি যে এখানে বরেণ্য ব্যক্তিরা ছিলেন, হাসান আজিজুল হক থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড়, এবং আমি আমাদের যে স্যার প্রথম মানে মহাপরিচালক তিনিও ক্লাস নিচ্ছিলেন। সেখানে একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, অন্যান্য জায়গায় যেমন ক্লাসে ক্লাস নেওয়া হয়, এখানে সেটি করা হয় না। সেখানে একটা প্রকৃতির মাঝখানে নিয়ে যাওয়া হয়, যেমন আমাদের পুকুরের পাশে বসে সেই বৈচিত্রটা রেখে কিন্তু সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আবার এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে হাসান আজিজুল স্যার আছেন, উপরে সৈয়দ শামসুল হক স্যার আছেন, কবি শামসুর রহমান আছেন, এবং আমি দেখতে পাচ্ছি ডিজেন শর্মা সাহেব এখানে প্রকৃতি এবং উনি কিন্তু সেখানে নিয়ে গেছেন একেবারে প্রকৃতির কাছাকাছি তাদেরকে শেখানোর জন্য।
এরপরে তরুণ লেখক প্রকল্পের শিক্ষাচক্র ছিল এবং তরুণ লেখক প্রকল্পের সনদ প্রদান করা হয় বিভিন্ন জায়গায়। এর পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ধরনের বই প্রকাশ করে তারা, এবং পরবর্তীতে এই প্রচ্ছদের মাঝে দেখতে পাচ্ছি যে তাদের অনেকগুলো বই এখানে প্রকাশিত হয়েছিল। এখন ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমিক 2023-এর জন্য আবেদন করেছিলাম আমরা। যেহেতু এটা বাংলাদেশ থেকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে এই আমাদের উদ্যোগকে এবং ভালো বলেছে বলে, কিন্তু পুরস্কারটা আসলে আমরা সেইভাবে আমরা নিজেরাও চাইছিলাম না যে অন্য কোনো দেশ পাক এবং সেক্ষেত্রে এটা পরিচিতি পাক। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে তরুণ লেখক প্রকল্প অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হচ্ছে, এবং সেখানে কমিটির মিটিং এবং পরবর্তীতে এবার বই মেলায় তারা সেখানে বিভিন্ন স্টলে এখানে কর্মকাণ্ড পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় আজকে নবপর্যায়ে আয়োজিত তরুণ লেখক কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি আমার এই জায়গায় শেষ করছি। সকলে ভালো থেকে আজ কাল বসে এবং ধন্যবাদ। খুব অল্প সময়ে আমাদের বাংলা একাডেমির যে বৃহৎ কর্মযজ্ঞ সেটি আমরা এক নজরে দেখে নিলাম। আমি এবারে বিনীত অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমাদের বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, বাংলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ নায়েব আলী। আমি বিনীত অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত আমাদের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয় জনাব নাহিদ ইজহার খানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। প্রতিমণ্ডলী, ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমাদের অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। আমি শুরুতেই অনুরোধ করব আমাদের বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন আমাদের উদ্দেশ্যে দু এক কথা বলবেন। সেলিনা হোসেন। উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, মিলনায়তনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা তরুণ লেখক বিষয়ে, এবং আমি মনে করি বাংলা একাডেমির এটা একটি বড় গভীর দায়িত্ব। কারণ সাহিত্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তরুণ লেখকদের উপস্থিতি, তাদের কর্মযোগ্য সবকিছু খুবই দরকার, এবং আমরা মনে করি এই দরকারের কাজটি করে তারা আমাদের শিল্প সাহিত্যের জগৎটিকে প্রবহমান রাখবে, এবং প্রবহমান রাখার জন্য তরুণ লেখকদের আমি অভিনন্দন জানাই। আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই তরুণ লেখকদের, যারা আমাদের এই শিল্প সাহিত্যের জায়গাটি ধারণ করে দীর্ঘ সময় ব্যাপী এটাকে প্রবহমান রাখবে, এবং প্রবহমান রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের শিল্প সাহিত্যকে নতুন করে তুলে ধরবে। আমরা জানি 1999 সালে ইউনেস্কো বলেছিল আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা
এমন একটি অর্জন করেছিলাম 1999 সালে। আমার তখন মনে ছিল যে আমি তখন নিউ ইয়র্কের বাঙালিদের একটা সংস্থা ছিল মুক্তধারা, তারা আমাদের দুই একজনকে তখন নিয়ে গিয়েছিল একটা সেমিনারের জন্য। যখন ইউনেস্কোর এই ঘোষণা হলো, তারপর যখন সভা হলো, একটা সভায় ডাকা হলো, আমরা ছিলাম সেখানে। আমি এত অদ্ভুত ভাবে জানতে পেরেছি, বিদেশি সাহিত্যিক যারা ছিল তারা বলল, আপনারা শুধু একটি দিন দিয়ে কি করবেন, আপনারা আপনাদের সাহিত্যকে অনুবাদ করেন, আমরা আপনাদের সাহিত্যের অনুবাদ পড়তে চাই এবং পড়ে জানতে চাই বাংলাদেশের সাহিত্যে মূল্যবানের জায়গাটা কি। এইভাবে আমাদের সাহিত্যের অনুবাদ কর্মকে জানিয়েছিল। সুতরাং বাংলা একাডেমির এই দায়িত্বটি একটু নেওয়া উচিত, ধারণ করা উচিত যে 1947 পরবর্তী সময় থেকে আমাদের যে সমস্ত বিখ্যাত লেখকরা, কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আলাউদ্দিন আলাদার থেকে শুরু করে যারা 47 পরবর্তী সময়ে লেখা শুরু করেছিলেন, তাদের কিছু অনুবাদ উপরে বিশ্বের দরবারে পৌঁছে দেয়া, যাতে বিশ্বের মানুষ মনে করে বাংলাদেশে তরুণরা নিজেদের মাতৃভাষার মর্যাদার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি জীবন দান করেছে, পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছে, এবং মাতৃভাষার মর্যাদার জন্য এটাই বিশ্বের সবচেয়ে বড় ঘটনা, এবং আর কোথাও এই ঘটনাটি ঘটেনি। আমরা নিজেরা এই ঘটনার জন্য দায়ী ছিলাম এবং আমরা মনে করতাম যে এভাবে আমাদের জায়গাগুলো, কিন্তু মানুষ যেভাবে অনুবাদ পড়তে চায়, শিল্প সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, আমার মনে হয় এই জায়গাটিকে গ্রহণ করা আমাদের একটি বড় জায়গা উচিত, যাতে বিদেশি পাঠকেরা আমাদের অনুবাদ সাহিত্য পড়ে মনে করতে পারে যারা নিজের মাতৃভাষার মর্যাদার প্রশ্নে জীবন দিয়েছিল, তারা তাদের সাহিত্যকে বিশ্বের দরবারে একটি ভিন্ন মাত্রায় উত্থাপন করেছে। সুতরাং এইভাবেই আমরা যেতে পারি। আজকে যখন এই আলোচনা অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটি ধারণ করে আমরা মনে করি আমাদের দিগন্ত বিশাল হোক, এবং আমরা যেন এখানে যারা উপস্থিত আছেন সবাই মিলে এই জায়গাটি বিশাল করুন এবং বিশাল করে এই জায়গাটিকে পৌঁছে দিন আমার বিদেশিদের কাছে, যারা নিজেদের আমাদের শিল্প সাহিত্যের মাত্রাকে অনুধাবন করবেন এবং এই অনুধাবন করার মধ্য দিয়ে জানতে পারবে যে মাতৃভাষার জন্য প্রাণদানকারী বাঙালি তারা এখন আবার নিজেদের শিল্প সাহিত্যকে ভিন্ন মাত্রায় উত্থাপন করেছে। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই, আমার ধন্যবাদ। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেনকে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাই তরুণ লেখক প্রকল্পের প্রথম ব্যাচের শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী ডক্টর সোয়াইব জিবরানকে, যিনি বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক এবং সাবেক পরামর্শক জাতিসংঘ শিশু তহবিল। আমি ডক্টর সোয়াইব জিবরানকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নব পর্যায়ে যে তরুণ লেখক কর্মসূচি, এই তরুণ লেখকদের উদ্দেশ্যে দু এক কথা বলার জন্য। আজ থেকে 29 বছর আগে, অনেক 29 বছর আগে আমাদের যদি দিনটা মনে করি তাহলে ভিতরে কিরকম সুবিধা পেয়েছিলাম আমরা। আমি তো সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করেছি, চাকরির সাথে একটি পত্রিকায় বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ছিলাম, মাসে বেতন পেতাম 1500 টাকা, সেটি অনিয়মিত। এবং তখন তাদের স্টাফে আমরা কাজ করতে শুরু করছি, দিবে কিনা দিবে সন্দেহ, দিবে কিনা দিনে বেতন 300 টাকা পাবো, 1800 টাকা বেতন পাবো, 1500 টাকা পেতাম বিশ্ববিদ্যালয়ে, 800 টাকা পাবো আমরা। প্রেম করি, বিয়ে করতে হবে, চাপা আমাদের মাথার উপর চাপ, বিয়ে করতে হবে। তো মাস শেষে তো বেতনই পাই,
প্রত্যেকটাই জেন্ডার বেতন রেগুলার হয় কিনা আমি জানি না, আমাদের সাথে খুব অনিয়মিত ছিল। সে 1500 টাকাই পাই না, বিয়ে করবো কি করে? বান্ধবী ঘুরে বেড়াচ্ছি, হাটে মাঠে ঘাটে। সেই সময় বিজ্ঞাপন যে সরকার মাসে 3000 টাকা দেবে, আড্ডার বিনিময়ে টাকা পাওয়া যায়। আমাদের শিক্ষক মোহাম্মদ রফিক তখন গিয়েছেন আইওয়াই, তিনি গিয়ে লিখছেন তার তরুণ লেখক প্রকল্প, এখানে লেখকদের প্রকল্প, সৃজনশীল প্রকল্পে গিয়েছেন, সংবাদে লিখতে শুরু করেন সেটি কথা। আমার তাকে রাজকুমার মনে হয় যে এরকম বিদেশে গিয়ে লেখক বলে এরকম মানে প্যান্ট ইয়ে পাচ্ছেন, টাকা পাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, ফিরে আসছেন, ওরা বড় ব্যাপার মনে হয়। তো সেই সুযোগ পাওয়া যায়, এটা হচ্ছে অর্থের নিশ্চয়তা পাওয়া গেল। মাস শেষে 3000 টাকা, আমাদের তখন দ্বিগুণ বেতন। ওই সময় আমার কাছে টাকা মানবদরে কমে গেছে নাকি, ওই 3000 টাকা অনেক টাকা। সন্ধ্যায় 7 টাকা ওড়ানো যেত না, এমন না, অনেক টাকা আমাদের জন্য। আমরা সেটা পেলাম। তারপরে আশ্চর্য, তখন বাংলাদেশে মাত্র কম্পিউটার আসতে শুরু করেছে মানুষ। তো সেই সময় আমরা কম্পিউটারের দোকানে করতাম, আমরা প্রায় জুতা করতে কথা হবে, মানে এটাকে সম্মানের বস্তু হিসেবে দেখা হতো যে এটা এসি রুমে থাকতো, জুতা করে কিন্তু জুতার মধ্যে ভাইরাস চলে যাবে যদি জুতাকে ঢুকি আমরা। তো আমরা ভাইরাস মধ্যে ভাবতাম যে রোগ শোকের ব্যাপার, মানে ওই যে করোনা ভাইরাস কিছু হবে, তারপর ভয়ে ভয়ে আমরা থাকি, ঘর ঠান্ডা সাহস ওখানে ইনফেক্টেড হয়ে যায়, সেই ভয়। সেই সময় আমরা আসার পরে আমাদেরকে প্রতিজনকে একটি করে কম্পিউটার দেয়, আইবিএম এর নতুন কম্পিউটার, ভাবা যায় না মাত্র দেশে। আমাদের আমি তো হচ্ছে আমার কাঠের শব্দ বইয়ের মাত্র পাণ্ডুলিপি তৈরি করছি, প্রকাশক পাওয়া সম্ভব হয়নি আমার, সেই বইটি প্রকাশক দেখতে পাবে নিচ্ছে। এই 6 মাস আমরা এই বাংলাদেশ এবং ভারতবর্ষের এমন কোনো পড়ালেখক ছিলেন না যাদের সঙ্গে আমরা পাইনি। এবং আমাদের লেখাপড়ার জগৎ, আমরা পড়াশোনাটা নিশ্চিত ওয়েতে করে এসেছিলাম, ফার্স্ট হতে চলে যাচ্ছে। আমাদের যখন পেলাম মুদাবাইকে পেলাম, আমরা মুদাবাই আমাদের দুদিক থেকে নায়ক, আমাদের কবি হিসাবে নায়ক, আর দেখতে গ্রিক দেবতাদের মতো করে দেখা যেত নাকি। তো সেই নায়কের সাথে আমরা বেশ দিন দুপুর সন্ধ্যা চলছে, প্রকল্পের পরে সাহায্য করছি, নতুন তথ্য দিচ্ছেন উনি, আমরা শুনছি। এই সময়টা উন্মাদার সময়, আর 30 বছর আসলে 30 বছর পরে যদি ফিরে তাকায়, একটু অনেক উজ্জ্বল সময় ছিল। আমি এই উজ্জ্বল সময়টি আমার জীবনে উপহার দেওয়ার জন্য বাংলা একাডেমির ধন্যবাদ জানাই। আমি নতুন যারা এসেছেন, যে নতুন যে কনগ্রেগেশন, আপনার সৌভাগ্যবান, আজ থেকে আরো 30 বছর পরে আমরা যেন কিছু থাকবো না, আপনারা সে স্মরণ করবেন এই উজ্জ্বল সময়। ধন্যবাদ। চমৎকার বললেন, এবং আমাদের বর্তমান যে তরুণ লেখকরা এসছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা নিশ্চয়ই উৎসাহিত হয়েছে। এ পর্যায়ে আমি বাংলা একাডেমি নব পর্যায়ে আয়োজিত তরুণ লেখক কর্মসূচিতে যারা প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তাদেরকে একে একে এখানে আমন্ত্রণ জানাবো। তারা প্রত্যেকেই তাদের এই মনোনয়ন পত্রটি নেবেন এবং আমরা শুভেচ্ছা জানাবো তাদের। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের হাত থেকে আপনারা এই শুভেচ্ছা উপহার গ্রহণ করবেন। আমি একে একে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে লিওন আজাদ, আমি 2-3টি নাম একযোগে বলে যাই। শতাব্দী এ, মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর, মোহাম্মদ মোস্তফা কামাল, লিওন আজাদ। মূলত তার লেখার বিষয় ছড়া। এরপরে মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর, যার লেখক নাম সুঋতু সুজন। নাদিরা খানম, শতাব্দী এস, মোস্তফা কামাল, লেখক নাম কামাল মোস্তফা। এরপর আরো অনেককে আমি আমন্ত্রণ জানাচ্ছি। নাদিরা খানম, শেখ সাদি মারজান, জান্নাতুন নূর, দিশা, ওয়াহিদা সুলতানা, রোমানা পাপড়ি। আপনারা প্রত্যেকেই, আপনারা অবগত আছেন, আপনারা প্রত্যেকেই ধীরে ধীরে চলে আসুন, শৃঙ্খলাবদ্ধ ভাবে চলে আসুন আপনারা একে একে। নাদিরা খানম নিলেন। এরপর শেখ সাদি মারজান, যার বিষয় কবিতা। এরপর জান্নাতুন নূর দিশা। এরপর
মাইনুদ্দিন আহমেদ, এরপর মাহমুদা আক্তার। প্রত্যেকে পেছনে দাঁড়াবেন, আমরা একটি ফটো সেশনের মাধ্যমে আপনাদের এটিকে স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। ওয়াহিদা সুলতানা, রোমানা পাপড়ি, এবারে ওয়াহিদা সুলতানা। রোমানা পাপড়ি, এরপর রোমানা পাপড়ি, এরপরে সাউদিয়া আক্তার সেতু। আমি বারবার বলছি যে প্রত্যেকেই আসবেন। শতাব্দী এস, শতাব্দী এস, লেখক নাম শ্বেতা শতাব্দী এস। এরপর এম এম সালেহ বাইজিদ, সালেহ বাইজিদ। আপনারা পেছনে, অতিথিদের পেছনে দাঁড়াবেন এবং যারা, হ্যাঁ, আমরা একই সাথে আমাদের আজকের অতিথিবৃন্দকে, বিশেষ করে আমাদের এই কর্মসূচির সাথে যারা জড়িত, আমাদের মাননীয় প্রধান অতিথি এবং মহাপরিচালক মহোদয় তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। যাও। এরপর এরপর আমরা আমাদের সভাপতি, সবাইকে, এরপর আমরা আমাদের সভাপতি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেনকে, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে দেওয়া হয়েছে। আমাদের সভাপতি সেলিনা হোসেন, এরপরে আমাদের মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, এরপর আমাদের বাংলা একাডেমির সচিব মোহাম্মদ নায়েব আলী। প্রত্যেকেই ফুলের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারে আমরা আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেনকে। একই সাথে আমরা তরুণ শিক্ষার্থীদেরও অনুরোধ করব মিলনায়তনে তাদের আসনে আসন গ্রহণ করার জন্য। এ পর্যায়ে আমরা কথা শুনব আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক, যিনি স্বপ্ন দেখেছিলেন এই তরুণ লেখক প্রকল্প যার হাত দিয়ে শুরু হয়েছিল, সেই স্বপ্নদ্রষ্টা জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। আমি তাকে বিনীত অনুরোধ করবো এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য। শুভ সময়। আমাদের স্বাধীনতার মাস, আমাদের ভাষার মাস যৌথভাবে চলছে।
ঠিক এই মুহূর্তে আমরা আজকে বাংলা একাডেমি আয়োজিত তরুণ লেখক প্রকল্প, যা তরুণ লেখক কর্মসূচি হিসাবে এবার তৃতীয় পর্যায়ে শুরু হচ্ছে, সেই অনুষ্ঠানের উদ্বোধন পর্বে আমরা আছি। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফেরিদা হোসেন, যিনি বাংলা একাডেমির সভাপতি, সুস্থতা বশত এই মুহূর্তে তিনি বক্তব্য দিয়ে চলে গেছেন। আমাদের আজকে মূল আকর্ষণ প্রধান অতিথি নাহিদ জাহার খান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যিনি এই মাননীয় প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পরপরই অন্য কোনো অংশে যাওয়ার আগেই বাংলা একাডেমিতে পদার্পণ করেছিলেন। আজকে আমি আমার পক্ষ থেকে বাংলা একাডেমির কর্মকর্তা কর্মচারী এবং বাংলা একাডেমির যে আমি বলবো যে পরিষদ, সেই পরিষদের পক্ষ থেকে বাংলা একাডেমির পরিষদের যে আমাদের ফেলো আছেন, আমাদের যে দিবস সদস্য আছে তাদের পক্ষ থেকে এবং দেশব্যাপী বাংলা একাডেমির যে কোনো গ্রাহী আছে তাদের সকলের পক্ষ থেকে আমি আজকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে। আমি দেখেছি তিনি এই কর্মে আসার সঙ্গে সঙ্গে একবার শুরুর মুহূর্ত থেকে এই পর্যন্ত সর্বক্ষণ কোথাও না কোথাও কর্মরত আছেন। তারই একটি প্রমাণ হলো আজকে 11টা-12টার দিকে আমাদের আসার কথা ছিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভায় থাকার পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার পরে তার আসতে বিলম্ব হয়েছে বলবো না, আমরা সর্বপ্রথম অপেক্ষা করেছি। আমাদের যে প্রস্তুতি তারপরে আরো একটু সংযুক্ত হয়েছে আপাতত। ইতিমধ্যে আমরা তার সামনে বাংলা একাডেমি কি তা একটা খুব সংক্ষিপ্ত তার সামনে উপস্থাপন করেছি। তাকে লিখিত একটা সামান্য আমি সাহায্য দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে পরবর্তী পর্যায়ে তিনি সে বাংলা একাডেমি সম্পর্কে বিশদভাবে জানবেন। এবং এই কম কথার ভিতরে আমরা বাংলা একাডেমির চলমান প্রজেক্ট সম্পর্কে বলেছি। আর যে প্রজেক্টটি চলমান অবশ্যই কখনো কখনো ভাটা পড়েছে বটে। 1995 সালে এই প্রজেক্ট শুরু হয়েছে, তারপর আবার 2010 সালে শুরু হয়েছে, আবার 2013 সালে দেখা যাচ্ছে এবং আবার তৃতীয় পর্যায়ে আবার শুরু হচ্ছে। এইটা কিন্তু আমাদের চলমান প্রজেক্ট এই জন্য যে আপনারা দেখবেন বাংলা একাডেমির যে তরুণ লেখক প্রকল্প আমরা শুরু করেছি, এইটা শুরু যখন হয়নি তখন একজন তরুণ লেখক প্রকল্প ছিল। কারা ছিল? শামসুর রহমান যখন লিখতেন তরুণ লেখক প্রকল্প তিনি ছিলেন না, কিন্তু তিনি সাহিত্যের অধ্যাপক ছিলেন, সাহিত্যের ছাত্র ছিলেন, সেইখানে নিজে একটা তরুণ লেখক প্রকল্প তিনি তৈরি করেছেন। আর আমরা যেটা কি করেছি, প্রথম প্রশ্ন ছিল যে প্রশিক্ষণ দিয়ে একটি লেখক তৈরি করা যায়। আমি বললাম যে না, যারা লেখক হয়ে আছেন তাদেরকে নিয়ে এসে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রকৃত লেখক তৈরি করাই এই তরুণ লেখক প্রকল্পের মূল উদ্দেশ্য। তার ইতিহাস খুব সংক্ষেপে আমি বলছি। 1984-85 সালে আমি হাওয়াইতে ইস্ট সেন্টারে এই জন্য তরুণ লেখক প্রকল্পে অংশগ্রহণ করেছিলাম। করে আমি দেখেছি, আমি মাস্টার্স করে ইংলিশ সাহিত্যে যা শিখেছি তাতে শিখেছি, কিন্তু ক্রিয়েটিভিটির বহু কিছু মার্কেট আছে যা আমি শিখতে পারিনি। ফলে আসার পর 85 সালে বাংলা হায়দ্রাবাদ থেকে আসার 10 বছর পরে আরেকজন যিনি অংশগ্রহণ করেছিলেন প্রফেসর তারুদুর রশিদ, এবং তারপর আরেকজন অংশগ্রহণ করেছিলেন একেবারে বড় লেভেলে যিনি আবু জাফর ওবায়দুল্লাহ। এদের সকলের অভিজ্ঞতাকে সম্বল করে আমরা একটা পাঠ্যসূচি তৈরি করে এটা শুরু করেছিলাম। 200 জনের পরিকল্পনা করেছিলাম, 200 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, 200 কাছাকাছি কিছু বই বেরিয়েছিল। সেই বইগুলো এখনো আমাদের কাছে রক্ষিত আছে। আমি আজকে মাননীয় প্রতিমন্ত্রীকে সেই বইগুলোর মাত্র 10টি বই তাকে উপহার হিসেবে দেবো যে হ্যাঁ আমরা চাইলে কিন্তু এটা পারি। তার পরবর্তীকালে 2010 সালে আরো 7টি ব্যাচে যে দেওয়া হয়েছিল, তাতে অনেকে অংশগ্রহণ করেছিলেন এবং তার কিছু সংখ্যক এখানে উপস্থিত আছে। এবং আজকে ডক্টর সৈয়দ জিব্রাইল, যিনি একটা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বিভাগীয় প্রধান এবং কি বলবো প্রফেসর, ফুল প্রফেসর, তিনি এখানে উপস্থিত আছেন। আরো যারা আছেন তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমি একজনের কথা বলা সবার নাম বলতে পারবো না, সবাইকে আমি স্মরণ করেছি। আজকে বাংলাদেশের সাহিত্যের যে কাঠামো, যে আমাদের যে সেন্ট্রাল কাঠামোতে, সেন্ট্রাল স্ট্রাকচার অফ দ্য লিটারেচার অফ বাংলাদেশ এই তরুণ লেখকদের দ্বারাই তৈরি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। পাশে বসে আছেন সাইমন জাকারিয়া, বসে আছে আরো অনেকের নাম আমি বলতে পারবো।
তা আমরা যেটা চাচ্ছি সেইভাবে তারই পরিপ্রেক্ষিতে আমরা কোনো ধরনের আর্থিক সহযোগিতা বাইরের দিকে না নিয়ে আমরা এটা শুরু করতে চেয়েছিলাম। সেই মুহূর্তে আমাদের আগের মন্ত্রী মহোদয় আমাদেরকে সমর্থন করেছিলেন, সচিব মহোদয় যিনি এখানে এখনো আছেন তাকে তিনি সমর্থন করেছিলেন। এই ইয়েতে আমরা এটাকে লঞ্চিং করে শুরু করেছিলাম এবং আমরা বলেছিলাম হাম্বল পদ্ধতিতে আমরা কম সংখ্যক ইয়ে নিয়ে আমরা কাজটা আবার শুরু করবো, যাতে যদি সাফল্যমণ্ডিত হয় তাহলে আমরা বৃহৎ আয়তনে দিতে পারবো। আমরা আমাদের মতো করে কারো কোনো ইয়ে না নিয়ে আমরা শুরু করছি। আশা করি আমাদের পাশে আমাদের মাথার উপর শক্ত হয়ে রয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সচিব মহোদয়, মাননীয় সরকার বাহাদুর এবং আমরা বলবো আমাদের সাংস্কৃতিক যে সদাচার, সাংস্কৃতিক যে সৃষ্টিশীলতা, তার কারণে আমরা এই তরুণ লেখক প্রকল্পকে আবার তরুণ লেখক কর্মসূচি হিসাবে নতুন পর্যায়ে একটি জায়গা নিয়ে যেতে পারবো। আপনারা আজকে দেখবেন আমরা খুব কম সময়ের ভিতর 15 জনকে আমরা নির্বাচন করেছি, তাদের ভিতর 14 জন এখানে এসেছে। আমার জানা মতে এখানে একটি ভারসাম্য জেন্ডার ভারসাম্য আছে। 15 জনের ভিতর বোধ হয় 7 থেকে 8 জন পুরুষ, 7 থেকে 8 জন নারী। কে একজন কম বেশি হবে, কে কম বেশি হলে আমরা জানি না, কিন্তু আমরা এটাও ধারণ করার চেষ্টা করেছি। আমি সমতা রাখার চেষ্টা করেছি। আমি কাজী নজরুলের কথা বলে আমার বক্তব্য শেষ করবো। কাজী নজরুলের কথা বলতে এই জন্য স্বপ্রশিক্ষিত একজন লেখকের নাম কাজী নজরুল ইসলাম। তিনি এই ধরনের কোনো প্রশিক্ষণে যাননি, কাঠামোতে যাননি। তিনিই বলেছিলেন পৃথিবীতে যার কল্যাণ অর্ধেক কাজ করিয়াছে নারী, অর্ধেক কাজ নর। আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি বাংলাদেশ এই পথে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার, তার নেতৃত্বে সারা বাংলাদেশে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে এবং তারই সঙ্গে যুক্ত আছেন আমাদের আজকের মাননীয় প্রতিমন্ত্রী, যিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তার নামের মাঝে এই বিষয়টি কিন্তু রয়ে গেছে, কারণ তিনি এখানে এসেছেন। আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলা একাডেমি তার সৃষ্টিশীলতা নিয়ে এগিয়ে যাবে। আর আমাদের এখানে আমরা যে কাজটি করছি সেটা একটি পূর্ণতা পাবে। এই কথাগুলো কয়েকটি বলে আবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং সৃষ্টিশীলতা চিরদিনই হোক। এবারে আমরা প্রতীক হিসাবে বাংলা একাডেমির কিছু বই মাননীয় প্রধানমন্ত্রীকে দিচ্ছি এবং সেই সঙ্গে আমি বলবো বইগুলো পুরোনো 2000 ওই সালে 95 সালে 1995 সালে বেরোনো সেই যে 200 বই, সেইখান থেকে মাত্র 10টি বই আমরা প্রতীক হিসেবে তাকে উপহার দিচ্ছি। আমরা জানাতে চাচ্ছি একটা পারম্পর্য, আমরা কন্টিনিউটি অফ মেমোরি আমরা রক্ষা করছি। আমাদের মহাপরিচালক মহোদয় যেভাবে বলছিলেন, আমরা সেটি এখন মহাপরিচালক মহোদয়ের হাত দিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজাহার নাহিদ মহোদয়কে সেই সমস্ত গ্রন্থাবলী আমরা উপহার হিসেবে অর্পণ করলাম। সুধীমণ্ডলী, এবারে আমরা শুনবো আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণ। আমি বিনীত অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজাহার খান এমপি মহোদয়কে প্রধান অতিথির ভাষণ প্রদান করার জন্য। শুভ দুপুর। আমি অত্যন্ত দুঃখিত যে একটি অনুষ্ঠানের জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল এবং আপনারা সবাই আজকে রোজার দিন, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি আমি খুবই দুঃখিত। এটা যেন ক্ষমার চোখে দৃষ্টিতে দেখা হয়।
তরুণ তরুণ লেখক কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো বাংলা একাডেমির মহাপরিচালক শ্রদ্ধাভাজন কবি মোহাম্মদ নুরুল হুদা এবং বাংলা একাডেমির সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় মানুষ সাহিত্যিক সেলিনা হোসেন আপাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি চলে গেছেন, কিন্তু তার আগে ওনার সাথে আমাদের কথা হলো, ছবি তোলা হলো। যতদূর জানি ভাষা ও সাহিত্য প্রচারের জন্য পৃথিবীর ইতিহাসে ফ্রান্সের প্রথম একাডেমি স্থাপিত হয়েছিল 1635 সালে। এই একাডেমির অনুকরণে সুইডেনের রাজা গুস্তাভ 1786 সালে সুইডিশ একাডেমি প্রতিষ্ঠান করেন। আপনারা জানেন, সুইডিশ একাডেমির উল্লেখযোগ্য একটি কাজ হলো সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া। আমাদের বাংলা একাডেমির যাত্রা শুরু হয় 1955 সালে। যদিও বহু ভাষাবিদ, শিক্ষক, গবেষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1948 সালে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে আমাদের দেশে ভাষা সংক্রান্ত একটি একাডেমি প্রতিষ্ঠান দাবি করেন। কাজেই বাংলা একাডেমির ধারণটি তার থেকেই এসেছিল বলা যায়। বাংলা একাডেমির অনেক কাজের ভিতর একটি বড় কাজ হলো ভাষা চর্চার ক্ষেত্রে সৃষ্টি করা ও রক্ষা করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ মেধা ও মনকে তরুণ মেধাদের যে কাজে লাগানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, এর ধারাবাহিকতা বাংলা একাডেমি অনুবাদ, ফোকলোর এসব বিষয়ে তরুণদের গবেষণা, উৎসাহ ও সুযোগ দিচ্ছে। আমি মনে করি প্রশিক্ষণ দিয়ে সাহিত্যিক তৈরি করা সম্ভব নয়, কিন্তু ভাষার সঠিক প্রয়োগ ও সাহিত্যের বিষয় জানার সুযোগ অবনীত হয়। আমরা সেই প্রচেষ্টা করছি। আরেকটি বিষয় দর্শন ও বিজ্ঞান ভিত্তিক, যেটা উনি খুব সবসময় বলে আসছেন যে বিজ্ঞান ভিত্তিক এবং যেটা রিসার্চ ওয়ার্ক দিকে আমাদের বেশি মনোযোগ দিতে হবে। বিজ্ঞান ও সাহিত্য একসাথে চলে। আমাদের বাংলাদেশে এখনো একটি নতুন দেশ, 53 বছর হয়েছে আমাদের বাংলাদেশে। আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে সৃজনশীল লেখক পাঠক আমরা তৈরি করতে পারবো। ছন্দ ও ব্যাকরণ সঠিক রেখে লিখতে হবে আমাদের। স্যার মঞ্চ থেকে নেমে যান। বললাম না সমস্যা নাই। যাবে স্যার ওই পর্যন্ত